ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 297 আসনে বিজয়ী ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ইসির। দু একদিনের মধ্যে হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ফোন করে মোদির শুভেচ্ছা, যুক্তরাষ্ট্র চীন পাকিস্তানের অভিনন্দন। নিরঙ্কুশ জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। এবং ডলার ও রিজার্ভ সংকট কাটিয়ে মুনশিয়ানা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈধ পথে প্রবাসী আয় দেশে নিয়ে আসার ক্ষেত্রেও সফল। রপ্তানি আয় কমায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার আয়োজন করা হবে। দু একদিনের মধ্যে হতে পারে শপথ। একই দিন গঠন হতে পারে মন্ত্রিসভাও। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 300 আসনের মধ্যে 299 আসনে ভোট গ্রহণ হয়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি ঠিকই বলেছেন যে আর দু একদিনের মধ্যেই হয়তো যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তাদেরকে শপথ পড়ানো হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে গতকাল রাতেই তো গ্যাজেট প্রকাশ হয়েছে এবং সেখানে বিএনপির 209 জন প্রার্থীর নাম রয়েছে এবং এর পাশাপাশি বিএনপি জোটের আরও 3 জন, অর্থাৎ বিএনপি এবং বিএনপি জোট 212 জন, আর জামায়াতে ইসলামী সহ তাদের যে জোট 77টি আসনে জয়লাভ করেছে। এটি সরকারি গ্যাজেটে বলা হয়েছে। এখন যে প্রশ্নগুলো সামনে আসছে আসলে যে নবনির্বাচিত সংসদ সদস্য যারা হয়েছেন তাদের শপথ পড়াবেন কে এবং কবে নাগাদ শপথ পড়াবেন। সরকারের তরফ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে হয়তো দু একদিনের মধ্যে সোম অথবা মঙ্গলবারের মধ্যেই শপথ পড়ানো হতে পারে। তবে সেক্ষেত্রে যে প্রশ্নটি আসে কে পড়াবেন, কারণ সংবিধান অনুযায়ী আমরা জানি যে সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার অথবা ডেপুটি স্পিকার। যেহেতু নতুন একটা ব্যবস্থার পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের এই নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে এখন স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী সংবিধানের একটা ব্যাখ্যা দিয়েছেন এই যে আসিফ নজরুল আইন উপদেষ্টা কিছুদিন আগে দিয়েছিলেন যে এখন শপথ পড়ানোর প্রেক্ষাপটে যে বিষয়গুলো আসবে, যে আইন উপদেষ্টা বলেছিলেন রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির কে নিয়ে পরামর্শক্রমে হয়তো বিচারপতি শপথ পড়াতে পারেন। এর বাইরে 3 দিনের যে একটা ব্যবস্থা রয়েছে যে নির্বাচন কমিশনের পর যদি সেটি 3 দিন পেরিয়ে যায় তবে হয়তো প্রধান নির্বাচন কমিশনার সেই শপথ পড়াবেন। তো কিছুক্ষণ পর হয়তো এখানে নির্বাচন কমিশনার আসবেন এবং যারা নির্বাচন কমিশন সচিব আসবেন তারা হয়তো এই বিষয়ে একটা ব্যাখ্যা দিবেন। তখন হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নির্বাচন কমিশন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। রেকর্ড সংখ্যক আসনে ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ বিনির্মাণ করতে চান তারা। সেই সঙ্গে অঙ্গীকার দেন গণতন্ত্রকে সুসংহত করার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে বিএনপি কাজ করবে বলেও জানান বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ 2 দশকের অবসান, রাষ্ট্র ক্ষমতার খুব কাছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নতুন অভিভাবক পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে বিজয়ের হাসি নিয়ে গুলশানের বাসা থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে গুলশানে তার কার্যালয়ে যান তিনি। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের দেয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির রচনা শুরু হয়েছে। জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন বিএনপির নেতা। We always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. একই দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল। নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার, এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন। এদিকে শুক্রবারও গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতাকর্মীরা। দলীয় সূত্র বলছে, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করছেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরাও। বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান তিনি। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন। ২৪-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদী। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দিন দরবারে সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসনামলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা, দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান, যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, সুতরাং ওই যে সমস্যাটা, এটাই হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সরকারকে জবাবদিহির আওতায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে কথা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ প্রচারণায় যুক্ত কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াত আমির। পোস্টে জামায়াত আমির বলেন, ভয়ভীতি ও হয়রানির মুখেও তাদের সাহস গণতন্ত্রকে শক্তিশালী করেছে। ফলাফলে হতাশা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন ভবিষ্যতে তার দলকে শক্ত ভিত্তি দেবে। পোস্টে জনগণের রায়, আইনের শাসন ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আবারও সম্মান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ভোরে সদর উপজেলার ফাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। স্থানীয়রা জানান, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনার পরই বাড়ি সহ পুরো এলাকা ঘিরে রেখেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। একদম ভোর ফজরের নামাজের সময় এই বসত বাড়িটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 3 জন। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই আমার পেছনের বাড়িটিতে এই ঘরটিতে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখনও আমরা দেখছি যে 2টি মরদেহ পড়ে রয়েছে, একেবারে ক্ষতবিক্ষত এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের বিভিন্ন দেহের বিভিন্ন অংশ। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, যার কারণে মরদেহগুলো সেখানে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাড়ির চালাগুলো একেবারে উড়ে গেছে, টিন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পরবর্তীতে পুলিশ এখানে এসে আসলে এখানকার উৎসুক জনতা তারা ঘটনাস্থল দেখতে আসছে, যার কারণে পুলিশ এবং বিজিবি সদস্যরা এখানে অবস্থান নিয়েছে। কারণ তারা ধারণা করছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনো আসলে বাড়ির ভেতরে কোনো ধরনের তাজা ককটেল বা হাত বোমা থাকতে পারে এমন তারা আশঙ্কা করছে, যার কারণে তারা নিরাপদে সাধারণ মানুষ উৎসুক জনতাকে ফিরিয়ে দিচ্ছে। এখানকার স্থানীয় সূত্র বলছে যে আসলে ককটেল বা হাত বোমা তৈরির সময়ই আসলে এই ধরনের ঘটনা ঘটেছে। একেবারে ভোর যখন মানুষ জেগে ওঠে তার আগেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে 3 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরও অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক এবং গুরুতর আহত। তাদেরও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে, বিভিন্ন হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান একেবারেই উড়ে গেছে বলা যায়। তো এই আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখছি বাড়ির বিভিন্ন যে চালা, টিন সহ বিভিন্ন যে এখানকার সরঞ্জামগুলো রয়েছে বাড়ির ঘরের, সেখানকার একেবারে উড়ে গেছে বলা যায়। তো এখানে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে তার কতটি ককটেল বা হাত বোমার বিস্ফোরণ ঘটেছে, এমন কোনো তারা আসলে বলতে পারছে না। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। পুলিশ এবং বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা ঘিরে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে এই আইনের আওতায় নেওয়া হবে এবং এই ঘটনায় তারা তদন্ত কাজ শুরু করেছে। আমরা যদি একটু বলার চেষ্টা করি, এই সীমান্তবর্তী এলাকায় আসলে বিভিন্ন সময়ে ককটেল বা হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরই ধারাবাহিকতা আজকে আসলে এই 2 জনের প্রাণঘাতী ঘটলো এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা থেকে ককটেল বিস্ফোরণের পর সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বৈধ পথে রেমিটেন্স এনে রিজার্ভ বাড়াতে অন্তর্বর্তী সরকার মুন্সিয়ানা দেখালেও ভাটা পড়েছে রফতানি আয়ে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে নির্বাসনে পাঠিয়েছে নিম্নগামী মূলধনী যন্ত্রপাতির আমদানি আর ব্যাক টু ব্যাক এলসি। এই সরকারের আমলে শুধু বিদেশি বিনিয়োগই কমেনি, ঋণ ছাড় আর ঋণের প্রতিশ্রুতি দিতে নির্বাচিত সরকারের অপেক্ষায় উন্নয়ন সহযোগীরা। এ অবস্থায় ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী সরকারকে কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে আয়ের সুযোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে, এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এরপরও গেল 6 মাস ধরে কমতে থাকা রপ্তানি আর পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় আমাদের পুড়িয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়। যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিগত 18 মাসে
আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে 3.69%। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ, বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে, আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে প্রকৃতি, আর সে দুয়ারে বইছে ফাগুন হাওয়া। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে উদযাপনে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বসন্তের এই সোনা ঝরা দিনে প্রকৃতিতে যে নতুন প্রাণের স্পন্দন লেগেছে, সেই স্পন্দনের যে উচ্ছ্বালতা, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আজ বাঙালির প্রত্যেকটি মনের মধ্যে লেগেছে। এবং আমরা কিন্তু দেখছি যে বসন্ত উৎসবের যে আয়োজন, সেটিকে ঘিরে আসলে যে উচ্ছ্বালতা, সেটি কিন্তু আমরা আজ এখানে দেখতে পাচ্ছি। এবং একটু বলি যে সকাল থেকে কিন্তু আসলে নাচে গানে এখানে উৎসবের যে রং, সেটি কিন্তু আরও রঙিন হয়ে উঠেছে। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রকৃতির সাথে যে মানুষের আত্মার যে সম্পর্ক, সেটিকে কিন্তু আসলে বারবার তুলে ধরছেন। এবং এখানকার যে মুক্ত মঞ্চটি রয়েছে, সেখানে কিন্তু সবাই নাচে গানে আসলে মাতিয়ে রেখেছেন। এবং একটু বলে রাখি যে আজ পয়লা বসন্ত এবং তার সাথে কিন্তু ভালোবাসা দিবসও, এবং সব কিছু মিলে কিন্তু একই দিনে এই দুটি উৎসব হওয়ায় কিন্তু উৎসবের যে যোগ, সেটি আসলে বাড়তি একটি মাত্রা পেয়েছে। এবং তবে হচ্ছে আমরা যেটা দেখি যে প্রতিবারের মতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদের বকুলতলায় যে বসন্ত উৎসবটি হয়, সেটির কিন্তু আসলে এবার একটু ঠিকানা পরিবর্তন হয়েছে। তবে আজ যে উৎসব হচ্ছে সেটি কিন্তু যে অন্যান্য বারের, এবং একটু বলে রাখি যে এবার উৎসবটা কিন্তু একটু সীমিত পরিসরে হলেও, এবং আমরা প্রতিবার দেখি যে এই বসন্তের দিনে আসলে অমর 21শে বইমেলাও থাকে। তখন দেখা যায় যে সেই সময় বাংলা একাডেমি এলাকা তরুণীদের আসলে যে পদচারণে মুখর হয়ে থাকতো, সেটি এবার একটু ভিন্নতা থাকলেও কিন্তু এবারের যে বসন্ত ভালোবাসা দিবস, সেটি কিন্তু আসলে কোনো ভাটা পড়েনি। এবং আজ এখানকার যে আনন্দ এবং প্রকৃতিকে বন্দনা করার যে বিষয়টি, সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। এবং আজকের এই সারা দিনটি তারা আনন্দ উৎসবে মাতাবে এই প্রত্যয়, এবং তারা আশা করছে যে সব জরাজীর্ণতাকে কাটিয়ে নতুনভাবে প্রাণ পাবে। এই ছিল আমার কাছে বসন্ত উৎসব থেকে সর্বশেষ। মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মেহানি। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই দেখছেন সময় সংবাদ। খেলার খবর। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ঘরের মাঠে রিয়াল সোসিয়াদকে হারালেই বার্সাকে টপকে টেবিল টপার হবে লস ব্ল্যাঙ্কোস। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু হবে রাত 2টায়। অনিশ্চয়তা কাটিয়ে এই ম্যাচে শুরুর একাদশেই থাকবেন অল হোয়াইট তারকা কিলিয়ান এমবাপ্পে। 2 দিন বিশ্রামে থেকে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এই ফরাসি স্ট্রাইকার। জ্বর থেকে সেরে ওঠায় স্কোয়াডে ফিরেছেন রাউল আসেন্সিও। তবে সোসিয়াদ ম্যাচেও পাওয়া যাবে না জুড বেলিংহাম, রদ্রিগো আর এরার মিলিতাওকে। যদিও পরীক্ষাটা সহজ হবে না অল হোয়াইটদের জন্য। সব প্রতিযোগিতা সোসিয়াদ অপরাজিত শেষ 11 ম্যাচে। গত মাসে বার্সেলোনাকে হারিয়েছে তারা। রিয়াল কোচ আরবেলাও শিষ্যদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 297 আসনে বিজয়ী ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ইসির। 2-1 দিনের মধ্যে হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ফোন করে মোদির শুভেচ্ছা। যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের অভিনন্দন।
এবং নিরঙ্কুশ জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ পর্যায়ে এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।